চান্স পাইতাম না, আমি এরকম গাইডলাইন কোথাও পাই। হাল ছাড়লে স্বপ্ন হারাবে, কিন্তু টিকে থাকলে ইতিহাস বানাবে। হ্যালো এভরিওয়ান, আমরা এই পর্যায়ে আমাদের আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আসলে ফার্স্ট টাইম চান্স পায়নি, সেকেন্ড টাইম চান্স পাইলো এবং তার এই যে মাঝের সময়টা সে কিভাবে টিকে ছিল, সংগ্রামটা কিভাবে করেছিল, সবকিছু আমরা তার মুখ থেকে একটু শুনবো। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ আন্নিকা আক্তার। তোমার বাসা কোথায়? আমার বাসা দলুয়াই। তোমার হচ্ছে কলেজ কোথায় ছিল? আমার কলেজ মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ। তো তুমি তো আসলে ফার্স্ট টাইম চান্স পাও নাই, না। তো ফার্স্ট টাইম চান্স না পাওয়ার পরে আসলে কেমন কাটছিল দিনগুলা? দিনগুলা অনেক খারাপ কাটছিল। তখন পাশে যে থাকবে এরকম মানুষ ছিল না, একমাত্র ফ্যামিলি তো থাকবে, কিন্তু যে আমার সব থেকে কাছের মানুষ ছিল সে আমাকে চান্স পাইনি বলে ছাড়ে চলে গেছিল। তখন আবার আরেকজন আসলো, তখন পাইছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু সাপোর্টটা পাইছি অনেক, ওই কারণে আমার আজকে এত দূর পর্যন্ত আসা। আমার গাইডলাইন দিছে যে আমি কয় ঘন্টা পড়বো না পড়বো, কত ঘন্টা পড়তে হবে। আমাকে বলছে যে শুধু 3 ঘন্টা ঘুমাবা, দিনে ঘুমানোর কোনো প্রয়োজন নাই। রাতে 12টা পর্যন্ত পড়বো, আবার 3টায় উঠবা, উঠে নামাজ পড়ে আবার পড়তে বলবো। আমি এরকম করে পড়ি, পড়ালেখা করছি। তারপর আমাকে বলছিল যে আমার সাথে সময় কাটানোর কোনো দরকার নাই, কারণ সফলতা অর্জন করতে পারলে একদিন ঠিকই সময় কাটাতে পারবে। আচ্ছা, তো আসলে অবশ্যই আমাদের সবারই একটা মানুষ দরকার যে আমাদেরকে বুঝবে, আমাদের কথা শুনবে। তো দিন শেষে আসলে যদি কেউ না থাকে না, তো এই যে এত শ্রম, এত সফলতা, এগুলোর কোনো আসলে মূল্যই থাকে না। তো আমরা চাই যে আসলে তোমার সেই প্রিয় মানুষটা সাথে তোমার সারা জীবন খুব সুন্দর কাটুক। আর অনেকেই আছে যে আসলে এই বিষয়গুলো কিন্তু লুকাইতে চায় বা প্রকাশ করতে চায় না। তো যাক, তুমি হচ্ছে তোমার জায়গা থেকে আমি অনেক খুশি যে আমাকে এত সাপোর্ট করছে বলে আমি আজকে এতদিন পর্যন্ত চান্স পাইছি। না আমি চান্স পাইতাম না, আমি এরকম গাইডলাইন কোথাও পাইনি। আচ্ছা, এর বাইরে কি আর কোনো বিষয় আছে যে যেটা হচ্ছে তোমাকে অনুপ্রেরণা জাগাইছে? অনুপ্রেরণা জাগাইছে ওই যে আপনি আমাদের কোচিং এর পরিচালক কমলেশ ভাইয়া যে হোয়াটসঅ্যাপে একটা স্টোরি দিয়েছিল, ওই দিন আমি দেখছিলাম, ভাইয়া বলছিল যে হাল ছাড়লে স্বপ্ন হারাবে, কিন্তু টিকে থাকলে ইতিহাস বানাবে। এই কথাটা আমাকে অনেকবার জাগাইছে, এই স্বপ্ন। এই কারণে এই কথাটার জন্য আমি এতদূর পর্যন্ত আসছি। তখন একদিন কোচিং এ পরীক্ষা নিয়েছিল পরিতোষ ভাইয়া আবার ওখানে রসায়ন পরীক্ষা নিয়েছিল, ওখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিছিল। ওখানে লিখে রাখছিল সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই দুটা কথা আমাকে অনেক আর কি মনের মধ্যে জাগাইছে, ওই কারণে আমি এতদূর পর্যন্ত আসছি। আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাইবো যে আসলে যখন তুমি ফার্স্ট টাইম কোচিং করছিলা তখন তো অনেক ফ্রেন্ড ছিল, যেটা তো হচ্ছে তোমার চান্স পেয়ে গেছে, কিন্তু তুমি ওই সময় চান্স পাও নাই। তো আসলে ওই সময় মানে কেমন লাগতো? খুব খুব খারাপ লাগতো আমার, এত পরিমাণ কান্না করছিলাম যা বলাই চলে না। খুবই কান্না করছিলাম, এবারও আমি অনেক কান্না করছি। যে শুধু পড়ালেখা করছি ওটা না, আল্লাহর কাছে আমি অনেকবার চাইছি। জীবনে কোনোদিন মনে এরকম কান্না করিনি। প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আমাদের নিয়ম আছে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়, তেলাওয়াত করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ইচ্ছা পূরণ করে। আমি এটা করছি। আমাদের রেজাল্ট ছিল না, রেজাল্টের আগের দিনও আমি মোবাইল দেখতেছিলাম, ওখানে আবার দেখলাম যে সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহর কাছে যা চাই চাওয়া পূরণ করে। তখন আমি সাথে সাথে ফোনটা রাখে গিয়ে আশার নামাজ পড়ে, তখন মাগরিবের আজান দিবে মনে হয়, তখন আমি ইয়াসিন সূরাটা পড়ছিলাম, পরে আল্লাহর কাছে এটা চাইছিলাম যে আল্লাহ তুমি যেটা ভালো মনে হলো সেটা করিও। যদি মনে করো যে আমার চান্স পাওয়াটা দরকার তাহলে আমাকে দিও, আর যদি মনে করো চান্স পাওয়াটা দরকার না তাহলে আমাকে দিও না। কারণ আমার তুমি যদি চান্স পাইতে দাও তাও আমাকে প্রাইভেটে তাও পড়তে হবে, যদি না দাও তাও আমাকে প্রাইভেটে পড়তে হবে। যেহেতু বাড়ির পরিস্থিতি খারাপ সেহেতু আমাকে পড়তে হবে। এখন যেটা ভালো মনে হয় সেটা, সবকিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তো তোমার ধরো যে পড়াশোনা চলাকালীন অবস্থায় যে আসলে আর্থিক যে একটা ব্যাপার থাকে, এটা ফিনান্সিয়াল আসলে সাপোর্টটা কেমন ছিল? সাপোর্ট ছিল, টাকা পয়সা না। আমার ভাইয়া বলতো যে আমি টাকা দিব, আমার বাসা থেকে সবাই বলতো টাকা দিব, কিন্তু টাকা দিতে পারেনি। কিন্তু কমলেশ ভাইয়া আছে, তিনি আমার কাছে কোনো সময় টাকা চাইতেন না। ওই জন্য আর কি আমি ফার্স্ট টাইম টাকা দিতে পারিনি, শুধু 4000 টাকা দিয়েছিলাম, আর একটাও দিতে পারিনি আর কি। ওই কোচিং এর ফি, তারপর সবকিছু মিলে আর কি 4000 টাকা দিলাম, গাড়ি ভাড়ার টাকা সব দিতে পারিনি। খুবই অসুবিধা ছিল, খুবই আমাদের বাড়ির পরিস্থিতি খারাপ। আমার ভাইয়া অ্যাক্সিডেন্ট হওয়াতে আমাদের এত পরিমাণ খারাপ যে আমরা যে খাবো ওই করবো এটা পর্যন্ত ছিল না। এখন পর্যন্ত আমি যে এবারে পরীক্ষা দিলাম, কত মানুষ কত কি খায় কত কি করে, কিন্তু আমাদের ছিল না, এখনো পর্যন্ত নাই। আমি যে প্রতিনিয়ত খাবো, নাস্তা খাবো সেটাও নাই বাসায়। তারপরে কেউ তো দুধ ডিম খায়, কত খায় সেটাও নাই, যে খাবো দুধ কিনবো যে ওই টাকাটাও নাই আমাদের। এই যে ওইদিন পরীক্ষা দিতে আসবো, রাতে আপনি মেসেজ দিলেন যে কি আনবো না আনবো সব দেখলাম। পরে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম যে আম্মা আমাকে না 20 টাকা শুধু দিও, আমি 20 টাকা নিয়ে পরীক্ষা দিতে যাইবো, কারণ আটোয়ারি যাইতে 10 টাকা আর আসার সময় 10 টাকা লাগবে, আর লাগবে না। আমার আম্মা বলছে আমি টাকা কোথায় পাবো যে তোমাকে 20 টাকা দিব। উঠে আমার এত খারাপ লাগছিল, তখনই কান্না করছিলাম।
পরের দিন যে আসবো আমার কাছে টাকা নাই, পরে আমার খালা আমাকে 200 টাকা পাঠিয়ে দিয়েছিল, ওখান থেকে আমি টাকা 100 টাকা নিয়ে আসছিলাম, মানে তারপরে আমি ভাড়ার টাকা দিয়ে আসছি। উম, আসলে খুব একটা বাজে সিচুয়েশন থেকে সে উঠে এসেছে এবং আমরা অনেক খুশি যে আসলে এত ঝড়, এত প্রতিকূল একটা পরিবেশ অতিক্রম করে সে আজকে তার সফলতা ছিনিয়ে আনতে পেরেছে। হ্যাঁ, অ্যাডমিশন জার্নিটা অনেকটা কঠিন এবং এখানে মানসিক চাপ, আর্থিক চাপ, অনেক বিষয় একসাথে কাজ করে। তো অনেকেই আছে যে এই চাপটা কিন্তু সামলাতে পারে না, কিন্তু আর্নিকা সামলাতে পেরেছে। এটার জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের কোচিং এর পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই।